আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। তো এই চ্যাপ্টারের প্রথম টপিক বন, সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা বাকি অংশ কিছুটা পড়ব। তো দেখো, এই বনে আমরা আগে ক্লাসে কি পড়েছিলাম, বনের বিভিন্ন স্তরগুলো পড়েছিলাম, বন থেকে কি কি উপকার পায় সেটা পড়েছিলাম, কত কত পার্সেন্টেজ বন আমাদের পৃথিবীতে রয়েছে সেগুলো জেনেছিলাম। এবার আমরা কিছু তোমাদের বইতে রয়েছে টুকরো কথা বলে সেখানটা পড়বো, কারণ এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আসে। তো আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবীর সব থেকে বড় বন হচ্ছে আমাজনের যে বর্ষা বন, তাই না? আমাজনের যে বর্ষা বন, এটা হচ্ছে পৃথিবীর বৃক্ষ বলা হয়, তাই না? তো এখানে কি হয় না, লম্বা লম্বা গাছ আছে, আর উষ্ণ আবহাওয়া আর প্রচুর বৃষ্টির জন্য এই ধরনের বনে আমরা দেখতে পাই, কারণ এই ধরনের বনের এটাই বৈশিষ্ট্য। এই বন কোথায় অবস্থান করে না, নিরক্ষরেখা বরাবর এটা দেখা যায়। মোটামুটি নিরক্ষরেখার ওপর নিচে 10 ডিগ্রির মধ্যে থাকে। এত শত না জানলেও তোমাদের হবে। তো এই বনে যে গাছগুলো জন্মায়, তো এত বড় বড় গাছ জন্মায় যে এই বনের, আমরা আগের ক্লাসে যে বনের স্তর পড়েছিলাম না, প্রথম স্তর সেটা হচ্ছে কি ক্যানোপি স্তর। তো এখানে এই ক্যানোপি স্তরের গাছগুলো এত বড় হয় যে সেই গাছের যখন বৃষ্টির জল এসে পড়ে, সেই বৃষ্টির জল নিচে এসে পৌঁছাতে সময় লাগে 10 মিনিট। মানে বুঝতে পারছো, কারণ ক্যানোপি স্তরটা যে ছাদ তৈরি করছে সেটা অনেকটা উঁচু এবং অনেক ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে বৃষ্টির জল কিন্তু নিচে নামতে সহজে পারে না। নিচে নামতে প্রায় 10 মিনিট সময় লাগে, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। 1 হেক্টর এরকম বর্ষা বনে প্রায় 40টারও বেশি প্রজাতির গাছ থাকে। মানে বর্ষা বনের যে পরিমাণ সেটা তো অনেক বেশি, তার মধ্যে 1 হেক্টর বর্ষা বনে, মানে এটাকে যদি আমরা হেক্টরে বিভিন্ন ভাগ করে দিই, 1 হেক্টরে প্রায় 40টারও বেশি প্রজাতি এখানে গাছ রয়েছে। পৃথিবীতে আজ পর্যন্ত জানা 2,50,000 উদ্ভিদ প্রজাতির মধ্যে, মানে পৃথিবীতে এখন অবধি আমরা জানতে পেরেছি কতগুলো উদ্ভিদ রয়েছে না, 2,50,000। এই 2,50,000 উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রায় 1,70,000 প্রজাতির গাছ কিন্তু এই বর্ষা বনে পাওয়া যায়। তাহলে টোটাল 2,50,000 উদ্ভিদ প্রজাতির মধ্যে বর্ষা বনে কত পাওয়া যাচ্ছে? 1,70,000। আমাদের ম্যাক্সিমামটাই আমরা এই বর্ষা বন থেকে পাই। তাহলে তোমাদের এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে বর্ষা বনে কত উদ্ভিদ প্রজাতি রয়েছে? 1,70,000। ঠিক আছে। আর 1 হেক্টর বর্ষা বনে কত প্রজাতির গাছ পাওয়া যায়? প্রায় 40-এরও বেশি প্রজাতির গাছ পাওয়া যায়। তো এই বর্ষা বনে আফ্রিকার হাতির মতো বড় স্তন্যপায়ী থেকে শুরু করে মাউস, লেমুরের মতো ছোট স্তন্যপায়ী প্রাণীরও দেখা মেলে। আসলে এই জায়গাটা এত বেশি বড় যে এখানে ভ্যারিয়েশন আমরা অনেক দেখতে পাবো। বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের উদ্ভিদ, এদের পরিমাণ কিন্তু নেহাত কম নয়, অনেক বেশি। তো বলছে অ্যাকোয়ারিয়ামে তোমরা যে রঙিন মাছেদের দেখতে পাও, তাদের অধিকাংশই কিন্তু দক্ষিণ আমেরিকা বা এশিয়ার বর্ষা বনের জলে জন্মায়। মানে আমরা যে অ্যাকোয়ারিয়ামে বাড়িতে যে ছোট ছোট আমরা অ্যাকোয়ারিয়ামগুলো তৈরি করি, মাছগুলো কিনে এনে ছেড়ে দিই, রঙিন রঙিন মাছগুলো, তো এগুলো কোথায় পাওয়া যায় না, দক্ষিণ আমেরিকা বা এশিয়ার বর্ষা বনের যে জল সেখানে সেগুলো জন্মায়। আর পেরুর বর্ষা বনের একটা গাছেই 50টা প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে। মানে বুঝতে পারছো, পেরুর একটা গাছে 50 প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে। তাই এগুলো সব শর্ট কোশ্চেন হিসেবে পাওয়া যেতে পারে, পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে যে পেরুর বর্ষা বনে কত ধরনের পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে? অনলি
ওয়ান ট্রি, মানে একটা গাছেই 50 প্রজাতির পিঁপড়ে। তাহলে কত গাছ আছে বর্ষা বনে, তাহলে কত ধরনের জীব বৈচিত্র্য সেখানে রয়েছে, বুঝতেই পারছো। তো এই বর্ষা বন থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ অক্সিজেনের উৎপত্তি। আমরা তো আগের ক্লাসে বলেছি যে একটা গাছ তার জীবদ্দশায় যদি 50 বছর বেঁচে থাকে তাহলে কত সে অক্সিজেন প্রদান করে বলেছি না, বলেছিলাম 2700 কেজি অক্সিজেন দেয়। তাহলে দেখো এখানে এত গাছ রয়েছে, তাহলে এত গাছ থাকার জন্য কি হচ্ছে না, এটা অক্সিজেন দিচ্ছে। তাহলে দেখো এই অক্সিজেন মানে পৃথিবীর অক্সিজেনের মেন উৎস আমরা বলতে পারি কি না, এই বর্ষা বন বা অ্যামাজন ফরেস্ট। তো এবং এটা আমাদের আবহাওয়াকেও ঠিক রাখতে সাহায্য করে, কারণ বর্ষা বনে জলচক্র ঠিকঠাক হওয়ার কারণে কি হয় না, আমাদের পৃথিবীর উষ্ণতা অনেক কম থাকে, তার জন্য ঠান্ডা থাকে, তাই না। তাহলে জলীয় বাষ্প শুষে নিয়ে এরা কি করে, ধীরে ধীরে বাতাসে ছাড়তে থাকে, ফলে নদীতে জলপ্রবাহ কখনোই এমন হয় না যাতে বন্যার সম্ভাবনা দেখা যায়। মানে এই বর্ষা বন বললাম আমাদের আবহাওয়াকে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে, বাতাসে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পকে এরা আবার বৃষ্টি হয়ে ফিরে দেয়, যার ফলে কি হয় মানে বর্ষা বন এই জলীয় বাষ্প শুষে নিয়ে আবার বাতাসে ছাড়তে থাকে, ফলে কি হয় যে নদীগুলোতে কখনোই জলপ্রবাহ এমন হয় না যে বন্যার সম্ভাবনা দেখা দেয়। আর এই বর্ষা বনের সন্ধান নিলে জীবন বাঁচানোর নানা ধরনের কৌশল। তাহলে আমরা জানি যে বিভিন্ন ঔষধি গাছ থেকে বা বিভিন্ন প্রাণী থেকে আমরা ঔষধ সৃষ্টির যে উপকরণ সেগুলো পেয়ে থাকি। তো সেগুলো আমরা মেনলি কোথা থেকে পাই না, বর্ষা বন থেকে। তাহলে বর্ষা বনের উপকারিতা তোমরা মেনলি এই টপিকটাতে এটাই বলা হয়েছে যে বর্ষা বন থেকে আমরা কি কি উপকার পেতে পারি। অ্যাকচুয়ালি এটা বোঝানো হচ্ছে যে একটা গাছের উপকারিতা কতটা। প্রথমেই আগের ক্লাসে বলেছি যে উদ্ভিদের উপকারিতা কত বেশি তোমরা পড়ছো, যখন আরও জানতে পারছো, ছোটো থেকেই জানছো একটি গাছ একটি প্রাণ। তো এই বর্ষা বনে কি হচ্ছে, ম্যাক্সিমাম আমাদের সমস্ত গাছ এখানে থাকার কারণে এটা আমাদের উদ্ভিদকে কন্ট্রোল করছে, বিভিন্ন প্রজাতির প্রাণীদের বাসস্থান, এবং এখানে আমাদের জীবন প্রদায়ী বিভিন্ন ঔষধপত্র আমরা এখান থেকে পাচ্ছি, আমাদের আবহাওয়াকে কন্ট্রোল করছে, বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করছে। আবার দেখো এখানে বিভিন্ন ধরনের প্রাণী এখানে থাকে, যেমন ধরো তাপির, গরিলা, শিম্পাঞ্জি, ওকাপি, ওরাংওটাং, প্রত্যেকটা নাম মনে রাখবে, ঠিক আছে। সুমাত্রার গন্ডার বা বাঘের মতো যে বিলুপ্তপ্রায় প্রাণীগুলো এরা কিন্তু একমাত্র এই বর্ষা বনে বিলুপ্তপ্রায়, মানে যারা এখনো কিছুটা পরিমাণে রয়েছে তাদেরকে আমরা বিলুপ্তপ্রায় বলি। তো এরা কোথায় রয়েছে, একমাত্র বর্ষা বনেই বেঁচে আছে। কিন্তু এরা ক্রমাগত আমাদের অন্যান্য যে জায়গায় আছে এদের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে চলেছে, এরা ধ্বংসের মুখে। কেন ধ্বংসের মুখে, দেখো এই বর্ষা বনও কিন্তু এত বড় এরিয়া জুড়ে থাকার কারণে এর পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। তার কারণ কি না, মানুষ এই বড় অরণ্যকে উচ্ছেদ করতে শুরু করেছে। এটা সমীক্ষা করে দেখা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে প্রায় 1.5 একর বর্ষা বন কাটা পড়ে। মানে পরিমাণটা ভাবো, 1.5 একর। 1.5 একর তো কাটা হচ্ছে, ঠিক আছে, সেটা কখন না পার সেকেন্ডে, মানে কি হারে অরণ্য উচ্ছেদ চলছে বুঝতেই পারছো। তাহলে 1.5 একর জমি, 1.5 একর বর্ষা বন পার সেকেন্ডে কাটা চলছে। এইভাবে বলছি যদি বন ধ্বংস চলতে থাকে তাহলে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী থেকে সমস্ত বর্ষা বন কিন্তু হারিয়ে যাবে। এই রেটে যদি বর্ষা বনকে কাটতে থাকে, মানুষ উচ্ছেদ করতে থাকে, বন ধ্বংস করতে থাকে, তাহলে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী থেকে সমস্ত বর্ষা বন হারিয়ে যাবে। পৃথিবী থেকে বর্ষা বন হারিয়ে যাওয়া মানে বুঝতে পারছো আমাদের অস্তিত্ব কিন্তু সংকটের মুখে, এবং আমরাও খুব তাড়াতাড়ি কি হয়ে যাবো, বিলুপ্ত হয়ে যাব। কারণ আমরা জীবন প্রদায়ী অক্সিজেন পাবো না, আমাদের খাদ্যের মেন সোর্স হচ্ছে উদ্ভিদ, সেটাও আমরা পাবো না, যার জন্য আমরা সবাই নিশ্চিহ্ন হয়ে যাব। তাহলে এই টপিকটা টুকরো কথা বলে যে টপিকটা রয়েছে বুঝতেই পারছো, এখানে বর্ষা বন সম্পর্কে বলা হয়েছে। এখানে আমরা অনেক তথ্য জানলাম, এগুলো তোমরা আন্ডারলাইন করে রাখবে বইতে, এবং এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন হবে। এখান থেকে কোনো বড় কোয়েশ্চেন আসবে না, এখান থেকে বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন আসবে। তো এই জায়গাটা তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়ে রাখবে। তো দেখো বর্ষা বন সম্পর্কে আমরা জানলাম। এবার এই বিভিন্ন বনের বিভিন্ন ক্ষয়ক্ষতির কথা আমরা জানবো।
যেমন ধরো বনের আগুন এবং এর ফলে পরিবেশে কি কি ক্ষতি হয় সেগুলো সম্পর্কে জানবো। বনের আগুন ও পরিবেশের ক্ষতি, প্রথম টপিক। তো দেখো, এই বনে আগুন লাগার ঘটনা ঘটলে তা সাধারণত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো অধিকাংশ সময় প্রথমে আগুন লাগলে তা মানুষের নজরে আসে না। নানা কারণে বনে আগুন লাগতে পারে। তাহলে প্রথমে আমরা বনে আগুন লাগার কি কারণ সেটা জানবো। বনে আগুন লাগার কি কারণ সেটা জানবো। বিভিন্ন কারণে বনে আগুন লাগতে পারে। দেখো, প্রথম হচ্ছে অগ্নুৎপাতের সময় বনের গাছের কোনো শুকনো মানে গাছের জ্বলন্ত লাভার সংস্পর্শে যদি আসে, যখন অগ্নুৎপাত হয় তখন কি হয়, অগ্নুৎপাতের কারণে হতে পারে। অগ্নুৎপাতের সময় কি হয় না, ভূগর্ভ থেকে যে আগুন বা লাভা বেরিয়ে আসে, সেই লাভার সংস্পর্শে যদি কোনো শুকনো পাতা আসে তাহলে সেখান থেকে গোটা বনে আগুন ছড়িয়ে যেতে পারে। নেক্সট, বনে আগুন লাগার কারণ হিসেবে আমরা বলতে পারি কি না, বজ্রপাত। বজ্রপাতের কারণেও কিন্তু বনে আগুন লাগতে পারে, কারণ যদি বনে কখনো বাজ পড়ে সেই বাজ থেকে গোটা বনে আগুন ছড়িয়ে যেতে পারে। এছাড়া বায়ু প্রবাহ তীব্র হলে পাশাপাশি দুলতে থাকা বাঁশ গাছে ঘষা লেগে, কারণ ঘর্ষণের ফলে আগুন সৃষ্টি হয়। তো কি হয় না, যদি বায়ু প্রবাহ অনেক বেশি থাকে, বায়ু প্রবাহ বেশি থাকলে কি হতে পারে না, পাশাপাশি থাকা দুটো বাঁশ গাছ খুব লম্বা হয় এবং তাদের যদি ঘষা লাগে তাহলে সেখান থেকেও আগুন ধরে যেতে পারে। এছাড়াও গড়িয়ে পড়া পাথরের ধাক্কায় তৈরি হওয়া আগুনের শিখার সংস্পর্শে বনের মেঝেতে পড়ে থাকা শুকনো পাতা এলে, মানে ধরো বনের মধ্যে অনেক পাথর টাথর থাকে, ধরো উঁচু থেকে ধরো পাথর গড়িয়ে নিচে নিচে আসছে, তখন কি হয়, পাথরের সাথে মেঝের ঘর্ষণে কি হয়, আগুন সৃষ্টি হয়। সেই আগুনের সংস্পর্শে যদি শুকনো পাতা আসে তাহলেও কি হতে পারে না, আগুন চলে যেতে পারে। তাহলে পাথরের ধাক্কায় কি হতে পারে, আগুন চলে যেতে পারে। নেক্সট হচ্ছে কি না, আগুন লাগার আরো একটি কারণ হচ্ছে মানুষের নানাবিধ কাজ। যেমন ধরো বনের ভেতরে ধূমপান করেছে কেউ, নিয়ে ধূমপান করে সেটা ফেলে দিয়েছে। আবার ধরো রান্না করেছে, রান্না করার কারণে আগুনটা ভালোভাবে নেভানো হয়নি, তার মানে মানুষের কারণেও কিন্তু বনে আগুন লাগতে পারে। বনে আগুন লাগার আমরা 5টা কারণ মোটামুটি জানলাম। এবার দেখো, এই বনে আগুন লাগার কি কি ক্ষতি হতে পারে, বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় সেগুলো আমরা জানবো। এটা বনে আগুন লাগার কারণ জানলাম। বনে আগুন লাগলে কি ক্ষতি হয় সেটা জানবো, কি কি ক্ষতি হয়। দেখো, বন ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়, কারণ বন থেকে আমরা কি কি পাই অলরেডি জেনে গেছি। তো বনে আগুন লেগে গেলে বাতাসের যে CO2 তার ঘনত্ব কিন্তু বাড়তে থাকে, আর O2 ঘনত্ব কমতে থাকে, ফলে পরিবেশের তাপমাত্রা বাড়তে থাকে। তাহলে 1 নম্বর হচ্ছে কি না, O2 মাত্রা কমতে থাকে আর CO2 মাত্রা বাড়তে থাকে, যার ফলে কি হয়, পরিবেশ উষ্ণ হতে থাকে, পরিবেশের তাপমাত্রা বাড়তে থাকে। এটা হচ্ছে প্রথম ক্ষতি। দ্বিতীয় ক্ষতি কি না, বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতে প্রায় 50% শুষে নেয়। তো বনে আগুন লাগার পর মাটি এবং গাছের পাতার সেই ক্ষমতা থাকে না, ফলে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পায়। কি হতে পারে না, বন্যা হতে পারে। কেন বন্যা হতে পারে, কারণ বৃষ্টিপাতের 50% জলে কিন্তু শুষে নেয় কে, বন। তো সেই বন যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয়, বন্যার সম্ভাবনা বেড়ে যায়। নেক্সট হচ্ছে কি না, বড় গাছগুলো পুড়ে যাওয়ার ফলে প্রবল বৃষ্টিপাতের সময় মাটির ক্ষয় বেড়ে যায়। তাহলে কি হয়, ভূমিক্ষয় যেটাকে আমরা বলি, বা মাটির ক্ষয় যেটা হয় সেটা বেড়ে যায়। দাবানলের পর প্রথম বৃষ্টিপাতের সময় জলে ছাই মিলে যাওয়ায় জল দূষণ হতে পারে, কারণ দাবানল হলে কি হয়, গাছগুলো পুড়ে গেছে, মেঝে কি রয়েছে, অনেক ছাই পড়ে রয়েছে, সেই ছাইয়ের সাথে জল জমে কি হতে পারে, ভূমিক্ষয়ের সাথে সাথে সেই জল গড়িয়ে যখন বিভিন্ন জলাশয়ে পড়বে তখন জল দূষণ ঘটায়। আর কি হয় না,
বনে আগুন লাগলে বহু প্রাণীর মৃত্যু হয়, বনে বসবাসকারী প্রাণীর মৃত্যু হয়, সেটা খুব স্বাভাবিক। তাহলে কি হয় না, প্রাণীর মৃত্যু হয়, আর বাকি যে সমস্ত প্রাণীরা বেঁচে থাকে তারা আশ্রয়হীন হয়ে পড়ে, তাই না? তো এই সমস্ত ক্ষতি কিন্তু বনে আগুন লাগলে হয়ে থাকে। তো দেখো এখানে টুকরো কথাই বলা হয়েছে যে 1900 মানে এরকম যে বনে আগুন লাগার কিছু উদাহরণ তোমাদের তুলে ধরা হয়েছে, যে 1910 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এক বিধ্বংসী দাবানল হয়েছিল। সেখানে প্রায় 3 মিলিয়ন একর বন নষ্ট হয় অস্ট্রেলিয়ায়। দেখো যে আমেরিকা যুক্তরাষ্ট্রে, সরি অস্ট্রেলিয়া নয়, আমেরিকা যুক্তরাষ্ট্রে যেটা হয়েছিল সেখানে 3 মিলিয়ন একর বন নষ্ট হয়েছিল। এই দাবানলটা প্রায় 2 দিন ধরে স্থায়ী ছিল। এই দাবানল নেভানোর কাজ যারা নিযুক্ত ছিলেন তাদের মধ্যে 87 জন মানুষ মারা যায়, মানে দমকল বাহিনীর 87 জন মানুষ মারা যায়। অতি সম্প্রতি অস্ট্রেলিয়াতেও এক ধরনের দাবানল ঘটেছিল, যেটার জন্য প্রচুর ক্ষতি হয়েছিল। তো এরকম পৃথিবী জুড়ে ঘটে চলা নানা ধরনের বনধ্বংসের ঘটনাগুলো তোমরা জানবে, ইউটিউব থেকে জানবে, তোমরা গুগলে সার্চ করে জানতে পারো, এবং তার কি কি প্রভাব হয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। তার মানে বনে আগুন লাগলে কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয়। এবার দেখো এটা হচ্ছে বনে আগুন লাগার কারণ এবং তাতে কি ক্ষতি হয় জানলাম। এবার বন কেটে ফেলা এবং পরিবেশের কি ক্ষতি সেটা আমরা জানবো। বন কেটে ফেললে কি ক্ষতি হয় পরিবেশে। নেক্সট হচ্ছে বন কেটে ফেলা। বন কেটে ফেলার কারণে পরিবেশে কি কি ক্ষতি হয় দেখো। মানুষ বন কেন কাটে? তার চাহিদার জন্য কাটে। সেই চাহিদাগুলো কি? অত্যধিক জমির চাহিদা, কারণ বাড়িঘর নির্মাণের জন্য, বিভিন্ন কমপ্লেক্স তৈরি করার জন্য কি হচ্ছে না, তার মানে কি বলবো, জায়গার দরকার হচ্ছে। সেই জায়গার জন্য জমির দরকার হচ্ছে, গৃহ নির্মাণের জন্য বন কেটে ফেলছে। তো কোনো জমিতে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা গাছপালা অপসারণ করে বা কেটে মানুষ কি করছে, সেখানে বসতি তৈরি করছে, নগরায়ন করছে। তো সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে মানুষ প্রায় 1.5 একর বন কেটে ধ্বংস করছে। এটা তোমরা আগের ক্লাসেও, না এই ক্লাসেই বলেছিলাম, না গত ক্লাসে বলেছিলাম বোধহয়, না এই ক্লাসেই বলেছি যে প্রতি 1.5 একর বন কেটে ফেলছে প্রায় প্রতি সেকেন্ডে। তাহলে এই বন কেটে ফেলার কারণে কি কি সমস্যা হতে পারে, বন কেটে ফেলার কারণে সমস্যা কি হতে পারে দেখি আমরা, চলো। দেখো 1 নম্বর হচ্ছে মাটির খুব গভীরে বা কম গভীরে যাওয়া গাছ যদি হঠাৎ উপড়ে ফেলা হয়, খুব গভীরে গেছে বা কম গভীরে গেছে এরকম গাছকে যদি উপড়ে ফেলা হয়, তাহলে কি হবে, মাটির কণাগুলো যে গাছের মূল আঁকড়ে ধরেছিল তারা আলাদা হয়ে যাবে। তারপর জল শুকিয়ে গেলে ওই মাটি ঝুরঝুরে হয়ে যাবে এবং বৃষ্টির ধারার সাথে সেই মাটি সহজেই ধুয়ে চলে যাবে এবং নিচের পাথর বেরিয়ে যাবে। ফলে সেখানে তখন আর কোনো উদ্ভিদ জন্মাতে পারবে না, কারণ পাথরের ওপর জন্মায় না, মাটির ওপর উদ্ভিদ জন্মায়। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যদি এই ধরনের ঘটনা দীর্ঘদিন ঘটতে থাকে তাহলে কি হবে, মরুভূমির সৃষ্টি হতে পারে। তাহলে বন কেটে ফেললে কি হতে পারে না, মরুভূমির সৃষ্টি হতে পারে। এটা একটা সমস্যা। তাহলে এই সমস্যাটা কিন্তু একদিনে নয়, দীর্ঘদিন হতে থাকলে এটা চলবে। তাহলে কিভাবে হয় বললাম না, যদি কোনো ছোট গাছ বা বড় গাছকে উপড়ে ফেলা হয় তাহলে সেই গাছের শিকড় যে মাটি আঁকড়ে ছিল সেই মাটি কি হয়, ঝরে পড়ে যেতে পারে এবং সেটা বৃষ্টির জলে ধুয়ে পাথর বেরিয়ে যাবে এবং দীর্ঘদিন এরকম চলতে থাকলে বিস্তীর্ণ অঞ্চল মরুভূমিতে রূপান্তরিত হবে, কারণ সেখানে আর গাছ জন্মানোর মতো মাটি থাকবে না। নেক্সট পয়েন্ট দেখো, বলছে যদি কোনো অঞ্চলের বন বা গাছ কেটে ফেলা হয় তাহলে ওই অঞ্চলের মাটি আর বৃষ্টির জল ধরে রাখতে পারবে না, ফলে মাটির নিচে জলের যে স্তর সেটাও কমতে থাকবে। তাই মাটির নিচে যে জলস্তর রয়েছে সেই জলস্তর কিন্তু কমতে থাকবে, মানে জলের অভাব দেখা দেবে। আর কি হতে পারে না, বন ক্রমাগত কাটতে থাকলে CO2 শোষণ বেশি, সক্ষম যে গাছের সংখ্যা সেগুলো কমতে থাকবে। বাতাসে CO2 পরিমাণ বেড়ে গেলে কি হবে, পরিবেশ গরম হয়ে যাবে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি। তাহলে গ্লোবাল ওয়ার্মিং
বাড়তে থাকবে, অর্থাৎ CO2 পরিমাণ বাড়া মানে গ্লোবাল ওয়ার্মিং এর পরিমাণ বেড়ে যাবে। অতিরিক্ত গরমে জলচক্র হবে না, বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে, বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হবে, ফলে খরা, বন্যা এই সমস্ত সম্ভাবনা দেখা দেবে। তার মানে আমাদের যে আবহাওয়ার যে নিয়ন্ত্রণ সেটা অ্যাকচুয়ালি কন্ট্রোলে থাকবে না, এই ঘটনা ঘটবে। আর কি হবে না, 4 নম্বর আমরা বলতে পারি যে বিভিন্ন প্রাণী বিশেষ ধরনের গাছ বা বনাঞ্চলকে তার বাসস্থানের জন্য ব্যবহার করে। তো এই ধরনের বনাঞ্চল ধ্বংস হলে ওই সমস্ত প্রজাতির কি হবে, বাসস্থান ধ্বংস হয়ে যাবে, তাই না? তো এই ধরনের বাসস্থানগুলো ধ্বংস হয়ে যাবে, তাহলে প্রাণীর বাসস্থান ধ্বংস হবে। তাহলে দেখো, আমরা বনে আগুন লাগার কি কারণ, আগুন লাগলে কি কি ক্ষতি হয় সেটা জানলাম, আর বন কেটে ফেললে পরিবেশের কি কি ক্ষতি হয় সেটাও আমরা জানলাম। তাহলে তোমরা এই পর্যন্তই পড়ো, ভালো করে রেডি করো। নেক্সট ক্লাসে আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব।